আজ আমি শর্ট টার্ম ফাইন্যান্স স্বল্পমেয়াদী অর্থায়ন থেকে আমি প্রথম ক্লাস নেব। আমরা আজকে দেখব শর্ট টার্ম ফাইন্যান্স এই অধ্যায়ে আমাদের কি কি বিষয় জানার প্রয়োজন। আমাদের যা জানা প্রয়োজন তা হলো স্বল্পমেয়াদী অর্থায়ন কাকে বলে, স্বল্পমেয়াদী ঋণের উদ্দেশ্য কি, স্বল্পমেয়াদী ঋণের উৎস কি, এই বিষয়গুলো আমাদের এই চ্যাপ্টার শুরু করার পূর্বেই প্রত্যেকের এই বিষয়ে ধারণা থাকা জরুরি। আমরা জানি স্বল্পমেয়াদী অর্থায়ন বলতে বোঝায় 1 বছর বা তার কম সময়ের জন্য ব্যবসা প্রতিষ্ঠান যে অর্থ সংস্থান করে থাকে তাকে স্বল্পমেয়াদী অর্থায়ন বলে। স্বল্পমেয়াদী ঋণের উদ্দেশ্য কি? একটা প্রতিষ্ঠান দৈনন্দিন পরিচালনা করার জন্য তার অর্থের প্রয়োজন হয়ে থাকে। এই স্বল্প সময়ের জন্য অর্থাৎ 1 বছরের কম সময়ের জন্য যে ধরনের অর্থের দরকার হয় এর জন্য যে ঋণ নিয়ে থাকে সেই উদ্দেশ্য সাধনের উদ্দেশ্যে যে ঋণ নিয়ে থাকে এটাই স্বল্পমেয়াদী অর্থায়ন, এবং স্বল্পমেয়াদের উদ্দেশ্যের জন্যই স্বল্পমেয়াদী ঋণের উৎপত্তি হয়েছে। এখন একটা প্রতিষ্ঠান কোন কোন জায়গা থেকে স্বল্পমেয়াদী ঋণ পেতে পারে এই বিষয়টা আমাদের জানা দরকার। তো আমরা এখন দেখব যে স্বল্পমেয়াদী ঋণের উৎস কি কি হতে পারে। তো প্রথমেই আমরা দেখি স্বল্পমেয়াদী ঋণের প্রথম যে উৎস সেটা হলো ট্রেড ক্রেডিট বা ব্যবসায় ঋণ। এরপরে আমরা দেখি কমার্শিয়াল পেপার অর্থাৎ বাণিজ্যিক কাগজ। এরপরে ব্যাংক লোন, ব্যাংক ঋণের মাধ্যমে স্বল্পমেয়াদী অর্থায়ন করা হয়ে থাকে। এরপরে ফাইনালি অ্যাকাউন্টস রিসিভেবলস ফ্যাক্টরিং, প্রাপ্য বিল ভাঙানোর মাধ্যমে স্বল্পমেয়াদী অর্থায়ন সংগৃহীত হয়ে থাকে। তো এই অধ্যায়ে এই সমস্ত উৎস থেকে স্বল্পমেয়াদী অর্থায়নের সংস্থান হয়। এখন এই প্রতিটা ক্ষেত্রেই যে ঋণ সংগৃহীত হয় তার ব্যয় রয়েছে। এই চ্যাপ্টার বা এই অধ্যায়ের মূল প্রতিপাদ্য বিষয় হলো যে সমস্ত উৎস থেকে ঋণ সংগৃহীত হয় তার ব্যয় নিরূপণ করা। তো আমরা ট্রেড ক্রেডিটের ক্ষেত্রে ট্রেড ক্রেডিট, কস্ট অফ ট্রেড ক্রেডিট আমরা নির্ণয় করব। কমার্শিয়াল পেপারের ক্ষেত্রে কস্ট অফ কমার্শিয়াল পেপার নির্ণয় করব। ব্যাংক লোনের ক্ষেত্রে কস্ট অফ ব্যাংক লোন নির্ণয় করব। অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং এর ক্ষেত্রে কস্ট অফ অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং আমরা নির্ণয় করব। ধারাবাহিকভাবে এই বিষয়গুলো কিভাবে আমাদের মধ্যে আসতে পারে সেই বিষয়গুলো আমি আলোচনা করব। তো প্রথমেই আমি আসি কস্ট অফ ট্রেড ক্রেডিট। এই কস্ট অফ ট্রেড ক্রেডিট অর্থাৎ ব্যবসায় ঋণের ব্যয়, এটা বোঝার জন্য আমাকে যা যা জানা প্রয়োজন তা হলো ব্যবসায় ঋণ কি, কিভাবে ব্যবসায় ঋণের সৃষ্টি হয়, ব্যবসায় ঋণের ব্যয় কাকে বলে, ব্যবসায় ঋণের ব্যয় কে বহন করে। তো এই অধ্যায়ে
গাণিতিক সমস্যা সমাধানের পূর্বে আমাদের এই বিষয়গুলো জানা দরকার। ব্যবসায় ঋণ কি? ক্রেতা এবং বিক্রেতা মধ্যে বাকিতে ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে ঋণের সৃষ্টি হয় তাই ব্যবসায়ী ঋণ। এখন দ্বিতীয় প্রশ্ন, ব্যবসায়ী ঋণের ব্যয় কাকে বলে? স্বাভাবিক ক্ষেত্রে বাকিতে ক্রয় বিক্রয় এর মাধ্যমে যে ঋণের সৃষ্টি হয় তাতে ব্যয় এর বিষয়টি দৃশ্যমান হয় না, কিন্তু আমরা যদি গভীরভাবে চিন্তা করি তাহলে দেখা যায় যে এই ক্রয় বিক্রয়ের মধ্যেও একটা ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে। কিভাবে রয়েছে সেটা হলো, তার ব্যাখ্যা হলো এরকম যে একজন বিক্রেতা পণ্য বিক্রয়ের সময় ক্রেতাকে শর্ত দিয়ে থাকে, তোমাকে কত দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে, যদি তুমি এই দিনের মধ্যে এই সময়ের মধ্যে টাকা পরিশোধ করো তাহলে তোমাকে একটি নির্দিষ্ট পরিমাণ বাট্টা বা ছাড় দেওয়া হবে। তাহলে যদি 100 টাকা জিনিস বিক্রয় করে থাকে বিক্রেতা, তাহলে তাকে যদি 5 টাকা ছাড় দেয় তাহলে এক্ষেত্রে সে 95 টাকা পায়। তাহলে 5 টাকা যে ছাড় দিল তাহলে এই টাকাটা তার জন্য ব্যয় হয়ে গেল, যার ফলশ্রুতিতে এইভাবেই ব্যবসায়ী ঋণের ব্যয় হয়ে থাকে। অর্থাৎ ক্রেতা বিক্রেতার মধ্যে যে চুক্তিপত্র হয় এবং এই চুক্তিপত্রের মধ্যে যদি কোনো বাট্টা অন্তর্নিহিত থাকে তাহলে সেই বাট্টার পরিমাণকেই বলা হচ্ছে ব্যবসায়ী ঋণের ব্যয়। এখন ব্যবসায়ী ঋণের ব্যয় কে বহন করে? স্বভাবতই এর উত্তর আসে যে ব্যবসায়ী ঋণের ব্যয় বিক্রেতা বহন করে। তবে আমরা যদি বিষয়টিকে গভীরভাবে চিন্তা করে দেখি তাহলে এই বিষয়টি অনেক সময় ক্রেতাও বহন করে। যেমন ক্রেতাকে বলা হইল 10 দিনের মধ্যে যদি তুমি টাকা পরিশোধ করো তাহলে তোমাকে 5% ছাড় দেওয়া হবে, কিন্তু ক্রেতা এই সুযোগটি গ্রহণ করলো না। ক্রেতা এই সুযোগ গ্রহণ না করার ফলে তার যে আর্থিক সুবিধা নষ্ট হলো, এটা এই স্বল্পমেয়াদী ঋণের ক্ষেত্রে এটা ব্যবসায়ী ঋণের ব্যয় হিসাবে অভিহিত করা হয়। কাজেই ব্যবসায়ী ঋণের ব্যয় কে বহন করে এটা সরাসরি উত্তর না দিয়ে আমরা বলতে পারি যে ব্যবসায়ী ঋণের ব্যয় ক্রেতা এবং বিক্রেতা উভয়ই বহন করে। কিভাবে ব্যবসায়ী ঋণের সৃষ্টি হয়? ইতিপূর্বে আমি বিষয়টি আলোচনা করেছি যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে বাকিতে ক্রয় বিক্রয়ের ফলে যে ঋণের সৃষ্টি হয় তাই ব্যবসায়ী ঋণ, অর্থাৎ বাকিতে ক্রয় বিক্রয়ের ফলে ব্যবসায়ী ঋণের সৃষ্টি হয়। এখন আমরা দেখব ব্যবসায়ী ঋণের ব্যয় অর্থাৎ কস্ট অফ ট্রেড ক্রেডিট এটা নির্ণয় করার পদ্ধতি কি, সূত্র কি, ফর্মুলা কি। তো আমরা ব্যবসায়ী ঋণের ব্যয় নির্ণয় করার জন্য দুটি সূত্র ব্যবহার করে থাকি। প্রথম যে সূত্রটা সেটা হলো অ্যানুয়াল পার্সেন্টেজ রেট বা এপিআর। যখন এই কস্ট নির্ণয় করার জন্য সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট বিষয়টি বিবেচনা করা হয় তখন অ্যানুয়াল পার্সেন্টেজ রেট বা এপিআর এর সূত্র ব্যবহার করা হয়। আমরা দেখি এপিআর এর সূত্র কি রকম। এপিআর সমান সিডিআর ডিভাইডেড বাই 100 মাইনাস সিডিআর ইন্টু 360 ডিভাইড বাই সিপি মাইনাস ডিপি ইন্টু 100। এক্ষেত্রে সিডিআর ক্যাশ ডিসকাউন্ট রেটকে বোঝানো হয়
সিপি ক্রেডিট পিরিয়ডকে বোঝানো হয়, ডিপি ডিসকাউন্ট পিরিয়ডকে বোঝানো হয়, এপিআর অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। তাহলে আমরা এর ব্যাখ্যা দেখি, সিডিতে কি বোঝানো হয়, ডিপিতে কি বোঝানো হয়, সিপিতে কি বোঝানো হয়। এবং আরেকটি পদ্ধতি হলো ইফেক্টিভ অ্যানুয়াল রেট অর্থাৎ ইএআর। ইএআর এর মাধ্যমেও আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিট নির্ণয় করতে পারি। তবে এক্ষেত্রে যদি সুদের বিষয়টি চক্রবৃদ্ধি সুদ বিবেচনা করা হয় অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট বিবেচনা করা হয়, তখন আমাদেরকে ইফেক্টিভ অ্যানুয়াল রেট অথবা ইএআর এর সূত্র প্রয়োগ করতে হয়। তাহলে ইএআর এর ক্ষেত্রে আমাদের সূত্র হলো 1 প্লাস আর টু দ্য পাওয়ার n মাইনাস 1। এক্ষেত্রে আর আমরা পূর্বের যে সূত্র ব্যবহার করেছি সেই সূত্রের দিকে যদি আমরা চিন্তা করি, তাহলে সিডিআর ডিভাইডেড বাই 100 মাইনাস সিডিআর, এই সূত্র প্রয়োগ করে আমরা আর এর মান পাবো, এবং 360 ডিভাইড বাই সিপি মাইনাস ডিপি এই সূত্র ব্যবহার করে আমরা এন এর মান পাবো। তো আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিট কিভাবে নির্ণীত হবে তার সূত্র সম্পর্কিত বিষয়ে আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম অর্থাৎ গাণিতিক সমস্যা যদি সমাধান করি বা দেখি, তাহলে বিষয়টি আমাদের কাছে আরো সুস্পষ্ট হয়ে যাবে। আমি একটি সমস্যা এখানে তোমাদের জন্য উপস্থাপন করছি। তাহলে এই ট্রেডার বাইস অ্যামাউন্টিং টাকা 50,000 on credit, the term of credit 310 and 30. What will be the cost of trade credit? এখানে আমরা দেখছি একটি ক্রেডিট টার্ম, তা হলো 310 and 30। এর ব্যাখ্যা এরকম যে ক্রেতা যদি 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে পারে তাহলে তাকে 3% বাট্টা দেওয়া হবে, অন্যথায় তাকে 30 দিনের মধ্যে সমুদায় অর্থ পরিশোধ করতে হবে। এখন আমরা দেখি, আমরা যদি এখানে কি কি দেওয়া আছে, ক্যাশ ডিসকাউন্ট রেট অর্থাৎ 3%, ডিসকাউন্ট পিরিয়ড 10, ক্রেডিট পিরিয়ড 30, তাহলে আমরা অ্যানুয়াল পার্সেন্টেজ রেট এপিআর নির্ণয় করতে হবে। আমরা জানি এপিআর সমান সিডিআর ডিভাইডেড বাই 100 মাইনাস সিডিআর ইন্টু 360 ডিভাইড বাই সিপি মাইনাস ডিপি ইন্টু 100 সমান উপরে যে মানগুলো আমরা দেখেছি সেই মানগুলো যদি আমি সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা প্রথম অংশের উত্তর পাই 0.0309 ইন্টু মাঝের অংশ 18 ইন্টু 100। এটাকে যদি আমি সরল করি তাহলে আমাদের নির্ণীত রেট 55.62%। এখন আমরা যেহেতু অ্যানুয়াল পার্সেন্টেজ রেট শিখেছি, কি করে ইএআর ইফেক্টিভ অ্যানুয়াল রেট ক্যালকুলেশন করতে হয় সেটা আমি এখন দেখাবো। আমি এই সমস্যাটির থেকে আমি বুঝতে চাই যে কিভাবে এখান থেকে আমরা ইফেক্টিভ অ্যানুয়াল রেট নির্ণয় করব। তো আমরা জানি যে ইফেক্টিভ অ্যানুয়াল রেট ইকুয়াল টু a প্লাস r টু দ্য পাওয়ার n মাইনাস 1। তো এই হলো আমাদের সূত্র। আমরা ইতিপূর্বে আর এর মান পেয়েছি 0.0309 এবং n এর মান পেয়েছি 18। আমরা তাহলে এই মানগুলোকে যদি আমাদের সূত্রে প্রয়োগ করি তাহলে আমাদের EAR equal to 1 plus 0.0309 to the power 10 minus 1 এবং নিহিত উত্তর 72.94%। আশা করি সকলেই APR কিভাবে নির্ণয় করতে হয়
এবং EAR কিভাবে নির্ণয় করতে হয় তোমরা বুঝতে সক্ষম হয়েছ। ধন্যবাদ সকলকে।